আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষীদের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার গ্রামের বাড়ি নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামে। কিছুক্ষণের মধ্যে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী হালিম খানের সাথে। হালিম, কখন মাসুদ রানার মরদেহ তার গ্রামের বাড়ি পৌঁছাবে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? মিলি, আমি এখন অবস্থান করছি লালপুর উপজেলার করিমপুর সরকারি হাই স্কুল মাঠে। এখানেই মাসুদ রানাকে তারা জানিয়েছেন যে 12টার পরে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে হেলিকপ্টারে তাদের মরদেহ নিয়ে রওনা হবে। হয়তো আধা ঘন্টা বা পৌনে এক ঘন্টার মধ্যেই লাশটি এই স্কুল মাঠে এসে পৌঁছবে। এখান থেকে লাশ নিয়ে যাওয়া হবে তাদের গ্রামের বাড়ি। এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে তাদের গ্রামের বাড়ি বোয়ালিয়াপাড়ায়। সেখানে ইতিমধ্যেই কিন্তু কবর প্রস্তুত করা হয়েছে। সেখানে দাফনের জন্য সেনাবাহিনীর একটি টিম তাদের বাড়িতে অবস্থান করছে এবং এইখানে আপনি দেখছেন যে সমস্ত প্রস্তুতি সেনাবাহিনীর সদস্যরা সম্পন্ন করেছেন। ফায়ার সার্ভিস, পুলিশ, প্রশাসনের কর্মকর্তারা সবাই এখানে অবস্থান নিয়ে আছেন। লাশ পৌঁছলেই তারা এখান থেকে লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় তার লাশ দাফন করা হবে বলে আমাদেরকে জানিয়েছে মিলি। নাটোর থেকে জানছিলাম শহীদ সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার দাফন সম্পর্কে। সকাল থেকে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করছেন সাধারণ জনগণ। এই মুহূর্তে হাদির কবরের সামনে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, হাদির কবর জিয়ারত করতে কারা কারা আসছেন এবং কি বলছেন তারা? মিলি, হাদির কবর জিয়ারত করতে সকাল থেকেই, যদি সকাল না গতকাল থেকেই কবর এবং আজ সকাল থেকেই সাধারণ মানুষের ঢল নেমেছে এখানে কবর জিয়ারত করতে। সকালে জামাতের আমির এসেছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী সহ যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও এখানে এসেছেন এবং কেউ কেউ পরিবার নিয়েও এসেছেন। কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পুরো পরিবার নিয়ে হাদির কবরস্থানে জিয়ারত করতে এসেছেন। আমার এই যে ডান পাশে এখানেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই কিন্তু শরীফ ওসমান হাদিকে শায়িত করা হয়েছে। গতকাল এখানে ছিল শত মানুষের ঢল, কয়েক লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় তার জানাজা শেষে হাদিকে এখানেই দাপন করা হয়। এখানে বিদ্রোহ কবির প্রতিবাদ ও ইতিহাস জড়িয়ে আছে। জানা যায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন, তারা হাদিকে শ্রদ্ধা জানান এবং আজও যেমনটি দেখছি এখানে এখনও শত শত মানুষ রয়েছেন। সকাল থেকেই তারা এখানে আসছেন এবং কেউ দাঁড়িয়ে দোয়া করছেন, কেউ স্মৃতিচারণ করছেন, আবার কেউ নীরবে তাকিয়ে তার কবরের দিকে তাকিয়ে আছেন, কেউ দুঃখ প্রকাশ করছেন এবং কারো চোখে অশ্রু দেখতে পেয়েছি। তিনি একজন আসলে মুখপাত্র না এমনটি মানুষ বলছিলেন। তিনি ছিলেন একটি সময়ের কণ্ঠস্বর। তার কথা, তার অবস্থান অনেক মানুষের মনে সাহস জুগিয়েছে এমনটিও কেউ কেউ এখানে বলছিলেন। এই মুহূর্তে প্রতিটি কোণে শোক আর শ্রদ্ধার পাশাপাশি অবস্থান রয়েছে। এই মানুষের উপস্থিতি বলে দেয় হাদি চলে গেলেও তার স্মৃতি আসলে এখানে এখনও জড়িয়ে আছে। কিছুক্ষণ আগে দেখেছিলাম যেমনটি যে একজন ছোট বাচ্চাকে নিয়ে তার পরিবার নিয়ে একজন এসেছেন। সেই বাচ্চার নামও আসলে শরীফ। তো সেই বাচ্চাকে আসলে তিনি সেই বাচ্চাটি শরীফ ওসমান হাদির কণ্ঠস্বর হয়ে যেতে চান। আসলে এই বিষয়টি জানান দেয় যে হাদি কতটা এই সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় ছিলেন এবং সকাল থেকেই সেই ফজরের নামাজের পর থেকেই দেখতে পেয়েছি যে এখানে শত শত মানুষ আসছেন এবং তাকে আসলে এখন তিনি বেঁচে নেই, কিন্তু তার যে কণ্ঠস্বর এখনও সামাজিক গণযোগাযোগ মাধ্যমে ভাসছে এবং এখানে দেখেছি কেউ কেউ সেই শরীফ ওসমান হাদিকে স্মরণ করে তার যে বিখ্যাত কিছু বাক্য রয়েছে সেগুলো তারা এখানে বলছেন এবং কেউ কেউ দাবি করছেন যে হাদির উপরে যে নৃশংসভাবে যে তাকে হত্যা করা হয়েছে সেই বিচার সঠিকভাবে হয়নি এবং সেই বিচারের জন্য তারা এখানে কেউ কেউ সকালে অবস্থান নিয়েছেন এবং এখানে মিছিলও করেছিলেন। কিন্তু সবশেষে এখানে কোনো
শান্তিপূর্ণভাবে মিছিল ঘটেছে এবং এখানে কেউ কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটায়নি। সবাই শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করতে চায় এবং শরীফ ওসমান হাদী এই সাধারণ মানুষের মাঝে এখন বেঁচে না থাকলেও তার যে কণ্ঠস্বর, তিনি এখনও মানুষের মাঝখানে বেঁচে আছেন এমনটি এখানে সাধারণ মানুষ বলছেন। এবং দেখছি সময় যতই যাচ্ছে এখানে সাধারণ মানুষের ভিড় বাড়ছে, তারা কবর জিয়ারত করছেন, এখানে অবস্থান নিচ্ছেন এবং কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন। মিলি, এতক্ষণ জানছিলাম শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতের খবর। র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়া হবে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দিবেন। এ উপলক্ষে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, কর্নেল KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য রয়েছে। আজ থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সি ইউনিটে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। এবার ১,৮৪২টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন মোট ২,১৯,৩৯৯ জন পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন ১১৯ জন শিক্ষার্থী। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ছাত্রছাত্রীর আলাদাভাবে শিফটে পরীক্ষা চলবে। আগামী ২৯ ডিসেম্বর এই ইউনিটের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা। মন ভালো রাখার জন্য আহ্বানে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। রবিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এমন বার্তা নিয়ে পালিত হয় এই দিবস। বাংলাদেশি মেডিটেশন চর্চার পথিকৃৎ স্বেচ্ছাসেবী সংঘ কোয়ান্টাম ফাউন্ডেশন দিবসটি আয়োজনের উদ্যোগ নেয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রেস ক্লাবে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। এ সময় প্রেস ক্লাব প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সম্মিলিত কণ্ঠে সবাই মিলে ভালো থাকার প্রত্যয়নের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে এক অডিও বার্তায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বুখারি। অনুষ্ঠানে মেডিটেশন চর্চার অনুভূতি বর্ণনা করেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। কুয়াশার চাদর জড়িয়ে নেমেছে শীত। গ্রামীণ জীবনে ধুম পড়েছে সুস্বাদু ফিরনি, পায়েস, ক্ষীর ও পিঠা তৈরির উৎসব। সে উৎসবকে রাঙাতে প্রত্যন্ত গ্রামে গ্রামে চলছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ততা। ভেজালের ভিড়ে আসল খেজুর গুড়ের সরবরাহে হিমশিম খাচ্ছেন কারিগররা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। কুয়াশার ঘাসের ডগায় থাকা স্নিগ্ধ শিশির ভেজা ভোর থেকেই রস সংগ্রহে নেমেছেন গাছিরা। ঢাকার ধামরাইয়ের প্রত্যন্ত গ্রামগুলোতে এভাবেই ব্যস্ত সময় পার করছেন গাছি ও রস তৈরির কারিগররা। তবে দিন দিন খেজুরের গাছ কমে যাওয়ায় বিপন্ন হয়ে পড়েছে গাছিদের পেশা। গাছ যদি একটু বেশি হইতো তাহলে পরে এটা আমার পোষাইতো। গাছ কমে গেছে, গাছ কমা যাওয়ার কারণে আমার জীবিকা একটু কম হয়। ভালো রসের জন্য নির্ভর করতে হয় আবহাওয়ার উপর। আবহাওয়া শীতার্ত এবং পরিচ্ছন্ন হলে মেলে পরিষ্কার ও মিষ্টি রস। সেই রস জাল দিয়ে তৈরি হয় খাঁটি গুড়। চাহিদার সাথে যোগান দিতে হিমশিম খাচ্ছেন গাছিরা। আর সেই গুড় তৈরির প্রক্রিয়া দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এখানে।
আসা হয়েছে আপনার পাকুটিয়া রাথুরা থেকে। এখানে আসার মজাটাই ছিল অন্যরকম। এখানে যদি না আসতাম তাহলে হয়তো বা এটাও বানানো দেখতে পারতাম না, যে এই যে গুড় বানাচ্ছে। আর আমরা অনেক বেশি মজা পেয়েছি এই জায়গায় আসতে। রসটা অনেক বেশি ভালো ছিল এবং অনেক মিষ্টি ছিল। শীতের ঐতিহ্য খনিজ পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুরের রস। তবে বাদুড়ের সংস্পর্শে নিপাহ ভাইরাস সংক্রমণ এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি ঐতিহ্য ধরে রাখতে বেশি বেশি গাছ রোপণে গুরুত্ব দিয়েছে কৃষি বিভাগ। আমরা খেজুরের গুড় মানসম্পন্ন হয় সেই উদ্যোগটাও ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং আমি সবাইকে আহ্বান জানাবো যাদের সুযোগ আছে তারা যেন জমির আইলে এবং রাস্তার পাশে খালি জায়গাগুলোতে খেজুরের গাছ রোপণ করে বেশি বেশি। অগ্রহায়ণ শেষ, পৌষ মাঘ মাস জুড়েই চলবে রসে ভরা মৌসুম। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।